প্রিয় ছাত্রছাত্রী সকল, আজ তোমাদের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বিংশ শতকের ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, তার বৈশিষ্ট্য এবং তার পর্যালোচনা নিয়ে দুই একটা টপিক নিয়ে আলোচনা করব। অধ্যায়টা যেহেতু বিংশ শতকের কৃষক ও শ্রমিক আন্দোলন নিয়ে, আমরা জানি 190 বছর সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের অধীনে আমরা ছিলাম। তারপরে 190 বছর পরে অর্থাৎ 1947 সালের 15 আগস্ট আমরা স্বাধীনতা পাই। সেই স্বাধীনতার ক্ষেত্রটা কিভাবে তৈরি হয়েছিল, সেই স্বাধীনতার ক্ষেত্র তৈরি করতে গিয়ে ভারতবর্ষের কৃষক এবং শ্রমিকদের কি ভূমিকা ছিল, মূলত সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। 20 শতকের ভারতে ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনের অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন জাতীয় কংগ্রেস। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে এক স্বদেশী আন্দোলন হয়েছিল, সেই স্বদেশী আন্দোলনে জাতীয় কংগ্রেসের অন্যতম ভূমিকা ছিল। পরবর্তীকালে মহাত্মা গান্ধী যখন জাতীয় কংগ্রেসে যোগদান গ্রহণ করেন, ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রটা তিনি পরিবর্তন করে দিয়েছিলেন। তার নেতৃত্বে 1920 থেকে 22 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন, 1930 থেকে 34 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন এবং তার নেতৃত্বে যে সর্ববৃহৎ যে আন্দোলনটা গণ আন্দোলন রূপ ধারণ করেছিল, সেটি হল ভারত ছাড়ো আন্দোলন। এই সমস্ত আন্দোলনে ভারতবর্ষের কৃষক এবং শ্রমিকদের কি ভূমিকা ছিল, তাহলে প্রথম পয়েন্ট যেটা বলেছিলাম টপিকটা, সেই প্রথম টপিক নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে কৃষকদের কি ভূমিকা ছিল। 1905 খ্রিস্টাব্দে সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার এর মস্তিষ্ক প্রসূত লর্ড কার্জনের মাধ্যমে বঙ্গভঙ্গকে, বাংলাকে ভাগ করার যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে বাংলার সমগ্র মানুষ এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল। আর এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাছাড়া এই জাতীয় কংগ্রেসের নেতৃত্বে বঙ্গভঙ্গ যখন একটা নতুন মাত্রা লাভ করছে, সেই জায়গায় কৃষক সমাজ এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনকে নতুন মাত্রা এনে দিয়েছিলেন। এই জায়গায় যে জিনিসটি বলবো, 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ যখন আন্দোলন শুরু হয়, জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা অর্থাৎ প্রথম সারির কৃষক নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় আখ্যা দিয়ে তা প্রতিরোধের ডাক দেন। অর্থাৎ বাংলাকে কোনোভাবে ভাগ করতে দেওয়া যাবে না। আর এই জাতীয় কংগ্রেসের এই আহ্বানে কৃষক সমাজ যথেষ্ট ভূমিকা গ্রহণ করেছিলেন। এই জায়গায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যখন জাতীয় বিপর্যয় বলে আখ্যায়িত করেন, সেই সময় হাটে বাজারে এবং বিভিন্ন জায়গায় প্রচার পুস্তিকা
জনসভা প্রভৃতির মাধ্যমে গণসংযোগ গড়ে তোলা হয়। এবার এর মাধ্যমে জনসভা প্রচার এর মাধ্যমে গণ আন্দোলনের রূপ এনে দিয়েছিল। আর এই গণ আন্দোলন এনে দেওয়ার পিছনে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর অন্যতম ভূমিকা ছিল। এই জায়গা থেকে বঙ্গভঙ্গকে সাফল্যমণ্ডিত করার জন্য জাতীয় কংগ্রেস দুটো নীতি গ্রহণ করেছিলেন। এক, স্বদেশী, দুই, বয়কট। এবার বিষয়টা হচ্ছে যে স্বদেশী এবং বয়কট বলতে আমরা কি বুঝি বা কি বলবো। স্বদেশী বলতে দেশের উৎপাদিত জিনিসপত্র ব্যবহার, বয়কট বলতে বিদেশি পণ্যদ্রব্য বর্জন। ঠিক এরকম পরিস্থিতিতে অরবিন্দ ঘোষ তিনি আশঙ্কা করেন যে জাতীয় কংগ্রেস এর অন্যতম অরবিন্দ ঘোষ কৃষকরা খাজনা বন্ধের আন্দোলন শুরু করলে দেশপ্রেমিক জমিদাররা ক্ষুব্ধ হবেন। কারণ সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এটা ছিল আমাদের আন্দোলন। তাহলে অরবিন্দ ঘোষ আশঙ্কা করলেন যদি কৃষকরা জমিদারের বিরুদ্ধে খাজনা দেওয়া বন্ধ করে দেয় তাহলে দেশপ্রেমিক জমিদাররা আমাদের বিরাগভাজন হবেন। আরেকজন প্রখ্যাত রাজনীতিবিদ ডক্টর বিধানচন্দ্র পাল বলেন যে এই আন্দোলন বাংলার কৃষক সমাজকে স্পর্শ করতে পারেনি। ডক্টর সুমিত সরকার বলেছেন যে জাতীয় কংগ্রেসের সুনির্দিষ্ট কোনো কর্মসূচি ছিল না বলে এই স্বদেশী বয়কট বা বঙ্গভঙ্গ আন্দোলন সাফল্যমণ্ডিত হয়নি। অর্থাৎ জাতীয় কংগ্রেস কৃষক সমাজের স্বার্থ নিয়ে কোন রকমের পরিকল্পনা গ্রহণ করেননি। তবে এই সময় পর্যন্ত বিহারের চম্পারণ জেলায় মতিহারি বেতিয়া অঞ্চলে নীল চাষিরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন গড়ে তুলেছিল। তার 2 বছর পরে 1907 খ্রিস্টাব্দে পাঞ্জাবে বড়লাট লর্ড মিন্টো এক নতুন আইন চালু করেন। এই ক্যানাল আইন মেনে আগে যে কর দিতে হতো কৃষকদের এর বাইরে অতিরিক্ত জল কর দিতে হতো, অর্থাৎ কৃষকদের বাধ্য করা হতো। ঠিক এরকম পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়ালেন লালা লাজপত রায় ও অজিত সিং। লালা লাজপত রায় এবং অজিত সিং কৃষকদের পাশে দাঁড়ালে ব্রিটিশ সরকার বাধ্য হয়ে এই আইনটি বাতিল করেন। পরবর্তীকালে বিক্ষিপ্তভাবে হলেও গুজরাটের কিছু অঞ্চলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন করবে কৃষকরা ভূমি রাজস্ব দিতে অস্বীকৃত হয়েছিল। এবার এই টপিকের পর আমি 2-একটা প্রশ্ন এখানে লিখেছি যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণীর আগ্রহ ছিল না কেন। তাহলে টপিক থেকে আমরা যে জিনিসটা জানতে পারছি যে কৃষকদের স্বার্থের ব্যাপারে জাতীয় কংগ্রেস উদাসীন ছিলেন। তাছাড়া জাতীয় কংগ্রেস জমিদার ঘেঁষা নীতি গ্রহণ করেছিলেন, কারণ তারা চাইছিলেন আমরা যদি কৃষকদের স্বার্থ নিয়ে দেখি তাহলে আমাদের কাছ থেকে জমিদাররা সরে যাবেন। তাছাড়া এই 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অধিকাংশ নেতাই ছিলেন উচ্চ জাতিভুক্ত হিন্দু জমিদার। তারা তৃণমূল স্তরে নিম্নবর্গের হিন্দু ও মুসলিম কৃষকদের মধ্যে আন্দোলন ছড়িয়ে দিতে ব্যর্থ হয়েছিলেন। বিশেষ করে মুসলিম কৃষকদের মধ্যে আন্দোলন আরো কম ছিল, অর্থাৎ মুসলিমরা এখানে যোগদান গ্রহণ করেনি, করলেও খুব অল্প সংখ্যক। হিন্দু এবং মুসলিম
তখন অখণ্ড বাংলায়, বিশেষ করে পূর্ব বাংলায় মেজর পার্সেন্ট মুসলিম, বর্তমান আমরা যে বঙ্গে বাস করি এখানে মেজর পার্সেন্ট ছিল হিন্দু। এখানে জাতীয় কংগ্রেস দুই জায়গায় দুই রকম নীতি গ্রহণ করেছিলেন বলে পূর্ববঙ্গের বেশিরভাগ মুসলিম বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন। তারা মনে করতেন যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন করবে তাদের যোগদান করা অনুচিত, তারা সেটাকে কল্যাণজনক মনে করত। আর এই জায়গায় বঙ্গভঙ্গ আন্দোলনটা একটা নির্দিষ্ট মাত্রা লাভ করতে পারেনি। তার আরেকটি কারণ হচ্ছে যে নেতাদের অদূরদর্শিতা। নেতাদের অদূরদর্শিতার জন্য তৎকালীন ভারতবর্ষে বিংশ শতকের প্রথমে 1905 সালে যে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল সাফল্য মণ্ডিত না হওয়ার আরেকটি কারণ। তাহলে এই জায়গা থেকে তোমরা দুটো প্রশ্ন দেখে নিবে, আমি লিখে দিয়েছি যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণীর আগ্রহ ছিল না কেন, অথবা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ যোগদান গ্রহণ করেননি কেন। পরের যে টপিক, সেই পরের টপিকটা হচ্ছে মহাত্মা গান্ধীর নেতৃত্বে বিংশ শতকে প্রথম যেটা সর্বভারতীয় আন্দোলন হয়েছিল সেটা হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলন। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জাতীয় কংগ্রেসের অন্যতম নেতা হয়ে ওঠেন জাতির জনক মহাত্মা গান্ধী। 1920 খ্রিস্টাব্দে লালা লাজপত রায়ের সভাপতিত্বে কলকাতায় একটি বিশেষ অধিবেশন হয়। সেই অধিবেশনে সর্বসম্মতিতে মহাত্মা গান্ধীর নেতৃত্বে একটা আন্দোলন হবে বলে ঠিক হয়। এই আলোচনার পরিপ্রেক্ষিতে 1920 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর পরিচালিত অসহযোগ আন্দোলন শুরু হয়। প্রস্তাব এর ভিত্তি করে গোটা ভারতবর্ষে জাতীয় কংগ্রেস অহিংস উপায়ে ব্রিটিশ সরকারকে কোনো সহযোগিতা করবেন না করে তারা একটা আন্দোলন গড়ে তুলবেন। তাহলে গান্ধীজির ডাকে সাড়া দিয়ে কৃষকরা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। আন্দোলন যখন একটা ব্যাপক আকার ধারণ করছে, ঠিক এরকম পরিস্থিতিতে 1922 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরখপুর জেলার চৌরি চৌরা গ্রামে উত্তেজিত জনতা থানায় আগুন লাগিয়ে দেয়। এই থানায় আগুন লাগানোর জন্য সেখানকার 22 জন পুলিশ মারা যান। 22 জন পুলিশ মারা যাওয়ার ফলে মহাত্মা গান্ধী অত্যন্ত ব্যথিত হয়েছিলেন, যার জন্য মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। কিন্তু মহাত্মা গান্ধী এই আন্দোলনটি প্রত্যাহার করে নিলেও ভারতবাসীর মনের মধ্যে যে আগুন জ্বলছিল এটা কিন্তু নিভে যায়নি। এরপরও বিভিন্ন জায়গায় কিন্তু কৃষক আন্দোলন চলছিল। বিভিন্ন জায়গার মধ্যে বাংলার মেদিনীপুর, পাবনা, বগুড়া, বীরভূম, রাজশাহী, রংপুর, কুমিল্লা, দিনাজপুর, বাঁকুড়া প্রভৃতি জেলায় কৃষকরা বিভিন্ন জায়গায় কংগ্রেসের অসহযোগ ও বয়কট আন্দোলনকে সমর্থন করে। এক্ষেত্রে বাংলার অন্যতম ভূমিকা গ্রহণ করেছিলেন দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল। এই বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে মেদিনীপুরের কৃষক সব শ্রেণী
মানুষ অংশগ্রহণ করে এখানকার তমলুক ও কাঁথি মহকুমায় ইউনিয়ন বৈঠক চৌকিদারি কর বন্ধের আন্দোলন আরো তীব্রতর হয়ে ওঠে। তার পাশের জেলা বীরভূমে জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রাজশাহীতে সোমেশ্বর চৌধুরী, সেখানেও তারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। বিহারেও কৃষক সমাজ যথেষ্টভাবে আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেছিলেন। তবে এই অহিংস আন্দোলন সবচেয়ে ব্যাপক আকার গ্রহণ করেছিল উত্তরপ্রদেশে। বর্তমান উত্তরপ্রদেশ, তখন নাম ছিল যুক্তপ্রদেশ। এই যুক্তপ্রদেশে কৃষক আন্দোলন যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে। তার আগে অর্থাৎ 1920 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে যখন অহিংস অসহযোগ আন্দোলন শুরু হয়, তার আগেও অর্থাৎ তার 2 বছর আগে উত্তরপ্রদেশে সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের দ্বারা সেখানকার কৃষক সমাজ তাদের অত্যাচারে যথেষ্ট অত্যাচারিত হয়েছিল। এক কথায় তাদের অত্যাচারে তারা ভারাক্রান্ত হয়ে উঠেছিল। সেখানে সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের যে কুনীতি, এই কুনীতির বিরুদ্ধে তারা সেখানেও তারা বিভিন্ন ক্ষোভ উগরে দিয়েছিলেন। ঠিক এরকম পরিস্থিতিতে জমিদারের যে অত্যাচার, রাজস্ব আদায়ের নামে সীমাহীন অত্যাচার, এই অত্যাচারের বিরুদ্ধে গৌরীশঙ্কর মিশ্রের সমর্থনে মদন মোহন মালবের সমর্থনে গৌরীশঙ্কর মিশ্র ও ইন্দ্রনারায়ণ ত্রিবেদীর উদ্যোগে যুক্তপ্রদেশে 1918 সালে কিষাণ সভা গড়ে ওঠে। এই কিষাণ সভার অনেক সদস্য কিন্তু জাতীয় কংগ্রেসের অধিবেশনে উপস্থিত থাকতেন। তারা জাতীয় কংগ্রেসের সঙ্গে ওতপ্রোতভাবে একেবারে জড়িত। এই সভার যারা সদস্য ছিলেন তারা এই আন্দোলনকে আরো শক্তিশালী গড়ে তোলেন। আর এর প্রধান নেতা ছিলেন বাবা রামচন্দ্র। কিষাণ সভার আন্দোলনকে তিনি এক নতুন মাত্রায় এনে দিয়েছিলেন। পরবর্তীকালে এই কিষাণ সভা এবং জাতীয় কংগ্রেস এক হয়ে যায়। তাহলে কিষাণ সভা এবং জাতীয় কংগ্রেস যখন এক হয়ে যায়, আন্দোলন আগের চাইতে আরো শক্তিশালী হয়ে ওঠে। ঠিক এরকম পরিস্থিতিতে বাবা রামচন্দ্রের নেতৃত্বে যখন আন্দোলন একটা নতুন মাত্রা বা নতুন রূপ দিতে চলেছে, ঠিক সেই সময় ব্রিটিশ সরকার বাবা রামচন্দ্রকে গ্রেপ্তার করে। বাবা রামচন্দ্রকে গ্রেপ্তার করে বিদ্রোহকে দমন করে। বাবা রামচন্দ্রকে গ্রেপ্তার করলে সেখানে কৃষকদের লুটরাজ, ছোটখাটো সংঘর্ষের ঘটনা, জমিদারদের বিরোধিতা প্রভৃতির ফলে মহাত্মা গান্ধী কৃষক আন্দোলনকে আগে যেভাবে সমর্থন করেছিলেন, সহানুভূতি দেখেছিলেন, পাশে ছিলেন, এবারে কিন্তু তিনি সরে গেলেন সেই জায়গা থেকে। কারণ কৃষক সমাজ অহিংস আন্দোলন থেকে সরে আসে, যার ফলে মহাত্মা গান্ধী এই কৃষক আন্দোলন থেকে সরে গেলেন। তবে বাবা রামচন্দ্রের গ্রেপ্তারের পর কৃষকদের উদ্যোগে পরবর্তীকালে একা আন্দোলন, তারপরে বারদৌরি সত্যাগ্রহ আন্দোলনও যথেষ্ট শক্তিশালী হয়েছিল। তাহলে দ্বিতীয় টপিক থেকে আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে যে অহিংস অসহযোগ আন্দোলন পর্বে কৃষকরা কি ভূমিকা গ্রহণ করেছিলেন। তাহলে প্রথমত আমাদের সময়কালে জানতে হবে কার নেতৃত্ব হয়েছিল। 1920 থেকে 22 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস অসহযোগ আন্দোলন হয়েছিল। অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল কেন? তাহলে এরকম যদি একটা প্রশ্ন এসে থাকে, তাহলে আমাদের জানতে হবে যে
1922 সালের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরিচৌড়া গ্রামে উত্তেজিত জনতা থানায় অগ্নিসংযোগ করলে 22 জন পুলিশ মারা যান। এই হিংসাত্মক ঘটনার জন্য মহাত্মা গান্ধী অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন। তারপরে যে বাংলায় কার নেতৃত্বে অহিংস অসহযোগ আন্দোলন গুরুত্ব ভূমিকা পালন করেছিল, এক্ষেত্রে বাংলার মধ্যে সবচাইতে যে জায়গায় কৃষক আন্দোলন নতুন রূপ এনে দিয়েছিল সেটা হচ্ছে মেদিনীপুর জেলায়। এবার মেদিনীপুর জেলায় কার নেতৃত্বে কৃষক আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? তাহলে নামটা হবে বীরেন্দ্রনাথ শাসমল, যার জন্য তাকে দেশপ্রেম নামে আখ্যায়িত করা হয়েছে। এর পরের যে টপিকটা সেটা হচ্ছে একা আন্দোলন। আমি আগে বলেছি যে বাবা রামচন্দ্রকে গ্রেফতার করার পর সেই এলাকার কৃষক সমাজ আরো উত্তেজিত হয়ে ওঠে। তাহলে সরকার বাবা রামচন্দ্রকে কারারুদ্ধ অর্থাৎ গ্রেফতার করার পর তাকে জেলবন্দি করা হলে যুক্ত প্রদেশের উত্তর পশ্চিম অযোধ্যা অর্থাৎ হরদই, বারাবাঁকি, সীতাপুর, বারাইচ প্রভৃতি জেলায় 1921 খ্রিস্টাব্দের শেষ ভাগ এবং 1922 খ্রিস্টাব্দের প্রথম ভাগে আন্দোলন আবার সক্রিয় হয়ে ওঠে। ব্রিটিশ সরকার যে জিনিসটা ভেবেছিলেন যে বাবা রামচন্দ্রকে গ্রেফতার করলে আর হয়তো কোনো কৃষক নেতা এই আন্দোলনে সামিল হবেন না, কিন্তু তার ব্রিটিশ সরকারের ভাবনাকে মিথ্যা বা ভুল প্রমাণ করান সেখানকার কৃষক সমাজ। এই একা আন্দোলনকারীরা তারা একতাবদ্ধভাবে আন্দোলন করবেন বলে তারা ঠিক করেন। এক কথায় যেহেতু আন্দোলনটার নাম হচ্ছে একা আন্দোলন, তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে একা আন্দোলন বলতে কি বুঝি বা একা আন্দোলন কাকে বলা হয়? তাহলে আন্দোলনকারীরা একতাবদ্ধ বা ঐক্যবদ্ধ থাকার শপথ যে গ্রহণ করেছিলেন এর জন্য নাম হয় একা বা একতা আন্দোলন। এবার প্রশ্নটা হচ্ছে যে এই একা আন্দোলন কেন হয়েছিল? তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কেন তারা আন্দোলন করেছিলেন? এর প্রেক্ষাপটটাই বা কি? সেই সময় ভারতের কৃষক সমাজ ইংরেজ সরকারের নানা কুনীতির দ্বারা শিকার হয়েছিল। অর্থাৎ সেই সময় কৃষকদের নির্ধারিত করের উপর আরো বাড়তি 50% নতুন কর আরোপ করা হয়, আর এই কর আদায় করতে গিয়ে সেখানকার কৃষকদের উপর সীমাহীন অত্যাচার করা হয়। সেখানকার কৃষকদের মালিকের জমিতে বা খামারে বিনা পারিশ্রমিকে কাজ করতে বাধ্য করায়। এই কারণে সেই এলাকার কৃষক সমাজ তারা ক্ষুব্ধ হয় এবং সেখানকার সমস্ত কৃষক সমবেত হয়ে সেখানকার মালিক অর্থাৎ সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করবেন বলে তারা ঠিক করেন। আন্দোলনে এই কৃষক সমাজ যখন
সবাই সংঘবদ্ধ হচ্ছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ঠিক এরকম পরিস্থিতিতে কংগ্রেস ও খিলাফত নেতারা এই আন্দোলনে সহানুভূতি ও সমর্থন জানায়। চরমপন্থী নেতা মাদারি পাশির নেতৃত্বে আন্দোলন খুবই শক্তিশালী হয়ে উঠেছিল। মাদারি পাশির নেতৃত্বে যখন একা আন্দোলন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ঠিক এরকম পরিস্থিতিতে অপর আরেক নেতা বাবা গরিব দাস স্বরাজের দাবি তুলে আন্দোলনকারীরা শপথ গ্রহণ করে যে তারা নথিভুক্ত কর ছাড়া অন্য কোনো কর দেবেন না। অর্থাৎ এটা আন্দোলনের যে অন্যতম একটি কারণ যে তাদের যে একটা নির্ধারিত কর, এই নির্ধারিত করের উপর আরো 50% কর আরোপ করা হয়েছিল। এবার আন্দোলনকারীরা ঠিক করে যে কেবলমাত্র নির্ধারিত কর তারা দেবেন, নির্ধারিত করের বাইরে তারা অন্য কোনো কর তারা দেবেন না। অপরাধীদের কোনোভাবেই সহযোগিতা করবেন না। সেখানকার কৃষক সমাজকে মালিকেরা জোর করে তাদের খামার এবং জমিতে বিনা পারিশ্রমিকে যে তারা কাজ করাতে বাধ্য করাতেন, এবারও তারা ঠিক করলেন যে তারা বেগার শ্রম দেবে না। মালিকের জমি হোক বা খামার হোক, তারা বিনা পারিশ্রমিকে কাজ করবেন না। জমি থেকে যদি উৎখাত করা হয়, তাহলে জমি থেকে তারা ছেড়ে চলে যাবেন না, তারা প্রতিজ্ঞাবদ্ধ হন। পঞ্চায়েতের যে নিয়ম কানুন সেটা তারা মেনে চলবেন। ঠিক এরকম পরিস্থিতিতে একা আন্দোলন প্রথম দিকে ঠিকঠাক ভাবে আন্দোলন করলেও পরবর্তীকালে কিন্তু হিংসার আকার ছেয়ে যায়। একা আন্দোলন হিংসাত্মক রূপ ধারণ করলে কংগ্রেস এর জাতীয় নেতৃত্ববৃন্দ সেই জায়গা থেকে সরে যান। জাতীয় কংগ্রেস একা আন্দোলন থেকে সরে গেলে ব্রিটিশ সরকার তীব্র দমন নীতির মাধ্যমে একা আন্দোলনকে দমন করে। একা আন্দোলনের প্রেক্ষাপট যেটা বললাম, প্রেক্ষাপটটা হচ্ছে যে সেখানকার কৃষক সমাজকে জোর করে জমি এবং খামারে বিনা পারিশ্রমিক কাজ করাতে বাধ্য করাতেন। নির্ধারিত করের উপর আরো 50% কর আরোপ করেছিলেন। আর কর আদায় করতে গিয়ে সীমাহীন অত্যাচার চালাতেন, অমানসিক নির্যাতনের শিকার হতেন ভারতীয় কৃষক সমাজ। বলে সেখানকার কৃষক সমাজ সংঘবদ্ধ হয়ে বা একতাবদ্ধ হয়ে তারা আন্দোলন করেছিলেন। পরবর্তীকালে এই একা আন্দোলনে হিংসাত্মক রূপ ধারণ করলে জাতীয় কংগ্রেস সেই জায়গা থেকে সরে আসেন। তাহলে আমি 4 নম্বরে যে প্রশ্নটা তোমাদের এখানে লিখেছি বোর্ডে দেখবে যে একা আন্দোলনটা বেশ কয়েক ধরনের প্রশ্ন এখানে হতে পারে। এখানে যদি টিকা তোমরা করে নাও, তাহলে টিকা করলে একা আন্দোলনের সময়কাল, একা আন্দোলন কেন হয়েছিল, একা আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছিলেন, একা আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন, একা আন্দোলনের মধ্যে কি বোঝো, সমস্ত কিছুই কিন্তু একা আন্দোলন টিকার মধ্যে ঢুকে রয়েছে। তবে আজকের যে 3টে টপিক আমি আলোচনা করলাম, প্রথম টপিকটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন করবে বাংলা তথা ভারতবর্ষের কৃষকদের কি ভূমিকা ছিল। দ্বিতীয় টপিক অহিংস অসহযোগ আন্দোলনে বাংলা তথা ভারতবর্ষের কৃষক সমাজের কি ভূমিকা ছিল। থার্ড অ্যান্ড ফাইনাল টপিক
একা আন্দোলন। তাহলে প্রথম যে প্রশ্নটা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণীর আগ্রহ ছিল না কেন? 2, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ যোগদান গ্রহণ করেনি কেন? প্রশ্ন দুটো, অ্যান্সার এক। পরের যে প্রশ্নটা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। থার্ড প্রশ্ন, অহিংসা অসহযোগ আন্দোলন পর্বে ভারতের কৃষক আন্দোলনের পরিচয় দাও, অথবা অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলন কেমন আকার ধারণ করেছিল। এন্ড ফাইনাল লাস্ট যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে একা আন্দোলন। এই কয়েকটা প্রশ্ন তোমরা ভালোভাবে দেখে নেবে। যে তিনটে টপিক থেকে আমি আলোচনা করলাম, টেক্সট বইটা, ছায়ার টেক্সট কম্পালসারি সবাই পড়বে। এর বাইরে তোমাদের যেটা সচির বই লাগানো হয়েছিল সেই বইটা পারলে আরেকটি বই তোমরা দেখে নেবে। তাহলে এই তিনটে টপিক থেকে এই 4-5টে প্রশ্ন, আর কয়েকটা আমি 2 মার্কের প্রশ্ন দিচ্ছি, তোমাদের একটু দেখে নেবে এই প্রশ্নগুলো। আহমেদাবাদ সত্যাগ্রহ কি? কৃষক আন্দোলনের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তরপ্রদেশে কবে কাদের উদ্যোগে কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? চার নম্বর, চৌড়ি চৌড়া ঘটনাটি কি? এই 4টে প্রশ্ন 2 মার্কে তোমরা দেখে নেবে। যে 3টে টপিক সম্বন্ধে তোমাদের আলোচনা হলো, এই টপিক থেকে যদি তোমাদের কোনো রকম সমস্যা হয়, আমি প্রথম ক্লাসেই আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি। যে কোনো ধরনের সমস্যা হলে আমাকে তারা হোয়াটসঅ্যাপে জানাতে পারো। যে টপিকগুলো আলোচনা হলো এটা তোমরা ভালো করে শুনবে। পড়ার সময় বিশেষ করে তোমরা ভিডিওটা যখন দেখবে, এই দেখার সময় তোমরা টেক্সট সঙ্গে তোমরা রেফারেন্সও রাখতে পারো, কিন্তু টেক্সট বইটা অবশ্যই সঙ্গে রাখবে।
আর টেক্সট বইটা বারবার তোমরা পড়বে। এই অধ্যায়টা শেষ হলে, আমি গত ক্লাসে বলেছিলাম যে তোমাদের চতুর্থ অধ্যায় শেষ হলে তোমাদের 40-50 নম্বরের মধ্যে একটা তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তো চতুর্থ অধ্যায় নয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় মিলে একসঙ্গে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। তো তোমরা ভালো করে পড়বে। আবারও বলছি, যদি কোনো সমস্যা হয় তোমরা জানাবে আমাকে। আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হবে।